আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। কি ব্যাপার, এত কম কেন আজকে? গতকালকে লিঙ্কে মানে একটু সমস্যা হচ্ছিল তো না? মানে অনেকে, আমি হয়তো ভুল লিঙ্কে ঢুকেছিলাম। জি স্যার, আমরা জয়েন হতে পারতেছিলাম না স্যার। ও, বা কালকে জুমে একটু প্রবলেম করতেছিল। জুমে আমার লিঙ্ক ওপেনই ছিল, তো সামা হয়তো লিঙ্কে ঢোকা যাচ্ছিল না। জি স্যার, জুমের সার্ভারের সমস্যা। হ্যাঁ, কারণ আমার লিঙ্ক কিন্তু যতটুকু মনে পড়ে আমি ওই লিঙ্কে ঢুকেছিলাম। হাও এবার ঠিক আছে, অসুবিধা নাই। তোমাদের অ্যাটেন্ডেন্সটা প্রিভিয়াস লিংকে আপাতত দাও। আজকে আমি ডেট আপডেট করে দিয়েছি, তো ওই লিংকে দাও। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন লিংক স্টার্ট করব। হ্যাঁ, জি ঠিক আছে। তো তোমাদের কতটুকু মতো হয়েছিল মনে আছে? মোস্ট প্রবাবলি লেজার হচ্ছিল তোমাদের পড়াচ্ছিলাম। তো হ্যাঁ, লেজার দেখা যাচ্ছে। হুম, জি স্যার। ওকে। সো লেজারের আমরা মুড গুলা দেখেছিলাম, একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটা দেখেছিলাম। আমি যেটা বলছিলাম যে এই অঙ্কটা জরুরি, যে অঙ্কগুলো জরুরি আমি বলে দিই। যেমন এই অঙ্কটা ছিল জরুরি, যে এক্সাম্পল অঙ্ক যেটা, সেটার সলিউশন। এই যে সলিউশন আছে এখানে, সলিউশন সহ এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হওয়ার পর লেজার মুড নিয়েও বলা হয়েছিল। আহ, যতটুকু মনে পড়ে আমরা লেজার ডায়োড নিয়ে পড়তেছিলাম। তো লেজার ডায়োড এর মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে, একটু রিক্যাপ যদি করি আমরা, যে সেমিকন্ডাক্টর লেজার্স আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোমার নর্মাল লেজার। নর্মাল মানে গ্যাসিয়াস লেজার যেগুলো। সেমিকন্ডাক্টর লেজার হচ্ছে, লেজার ডায়োড ইজ সিমিলার ইন প্রিন্সিপাল টু দ্য এলইডি। এলইডির সাথে সিমিলার প্রিন্সিপালে। হোয়াট অ্যাডেড জিওমেট্রি ডাজ এ লেজার ডায়োড রিকোয়ার? an optical cavity that will facilitate feedback in order to generate stimulated emission. ঠিক আছে। ফান্ডামেন্টাল অফ লেজার ডায়োড, এজ ইমিটিং এলইডি. Edge imitation is suitable for adoption of feedback waveguide. It'll polish the side of the structure that is radiating. Introduce a reflection mechanism in order to return radiation to the active region. Drawbacks are low Q factor due to the exclusive or excessive absorption of radiation in P and N layer of diode. আর এটাকে কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে? Add a confinement layer on the both side of the active region with a different reflective indices. Radiation will reflect back to the active region. তার মানে হচ্ছে সেমিকন্ডাক্টর লেজারের অনেকটা প্যাটার্নটা অনেকটা হচ্ছে তোমার নরমাল এলইডির ক্ষেত্রের মতোই। এলইডি তে যেমন একটা অপটিক্যাল ক্যাভিটি দরকার হয়, সেটা একটা অতিরিক্ত জিনিস যেটা যোগ করা হয় থাকে লেজারের ক্ষেত্রে, যেটা অপটিক্যাল ক্যাভিটি তৈরি করা হয়। হ্যাঁ। তো আর এজ ইমিটিং এলইডির ক্ষেত্রে যেমন এইচ দিয়ে বের হয়ে যায়, তেমনি ভাবে লেজারও সারফেস দিয়ে বের হতে পারে। তো আমরা যেটা করি সেটা হলো সারফেসটাকে পলিশ করে নিই। আরেকটা হচ্ছে তোমার রিফ্লেক্টিং মেকানিজমকে ইমপ্রুভ করা যায়, যাতে করে রেডিয়েশন অনেক বেশি অ্যাক্টিভ রিজনে রিফ্লেক্ট করতে পারে। এর ড্রব্যাক হচ্ছে তোমার, আমরা যদি একটা ওয়েভ গাইড না তৈরি করি, তাহলে যেটা হচ্ছে, এটা লো কিউ ফ্যাক্টর, মানে একটা ব্যান্ড গ্যাপটা অনেক ছোট থাকে ডিউ টু দ্য এক্সেসিভ অ্যাবজর্পশন অফ দ্য রেডিয়েশন ইন পি এন্ড এন লেয়ার অফ ডায়োড। মানে ডায়োডের পি এবং এন লেয়ারে অতিরিক্ত পরিমাণে অ্যাবজর্পশন হয়ে যায়, যার ফলে কি অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন হলে ইএইচপি জেনারেট হয় না। ইএইচপি জেনারেট হওয়ার আগে সে অ্যাবজর্ব হয়ে যায়, যার কারণে আমরা যে ফোটন জেনারেট হচ্ছে সেই জেনারেশন অনেক কমে যায়। এটাকে অ্যাভয়েড করা যায় কিভাবে? যে আমরা যেটা করতে পারি, যখন ওয়েবগাইড তৈরি করব, আমরা একটা ডবল হেটেরো স্ট্রাকচার তৈরি করতে পারি, যাতে করে এখানে কি আমরা ডিফারেন্ট ইন্ডাইসেস তৈরি করতে পারি, রিফ্লেকটিভ ইন্ডেক্স, যাতে করে যে অ্যাবজর্ব হওয়ার আগেই সে রিফ্লেক্ট করে ব্যাক করে চলে যায়। ঠিক আছে। এটা হলো ফান্ডামেন্টাল প্রপার্টিজ সেমিকন্ডাক্টর লেজারের ক্ষেত্রে। আমরা যদি লেজার ডায়োড দেখি, তাহলে লাগে এই জিনিসগুলোই ব্যাখ্যা করা হয়েছে এখানে, যে what function can photodiode provide in the process. It is attached to the active side to serve as a sensor for the power supply in order to provide an element to the control of the last output. তো এইটা একটা সেমিকন্ডাক্টর লেজার। দেখো, খেয়াল করে দেখো, কারেন্টের দিক দিয়ে দেওয়া হচ্ছে, এটা ক্লেভ সারফেস মিরর, এই দিক দিয়ে লেজারটা বের হয়ে যাচ্ছে, আর এটা ইলেকট্রোড হিসেবে কাজ করছে। এখানে দুটো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম আর্সেনাইড পি প্লাস এবং এন প্লাস। দিস ইজ এ হোমো জাংশন গ্যালিয়াম আর্সেনাইড লেজার। এর এর যদি আমরা এটা দেখি, তাহলে এটা হচ্ছে এক নাম্বার যেটা পয়েন্টটা বলা হয়েছিল, যে ড্রব্যাকস হলো টেম্পারেচার কোফিসিয়েন্ট, আর একটা হচ্ছে তোমার কি, তোমার হাই অ্যাবসর্পশন এবং লো কোয়ালিটি কি ফ্যাক্টর। ওকে। কারেন্ট থ্রু দ্য জাংশন এন্ড দ্য ইলেকট্রন সাপ্লাইজ আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আইটিএইচ। আইটিএইচ ইজ দ্য ইলেকট্রন থ্রেশহোল্ড কারেন্ট, যেটার কারণে তোমার তার মধ্যে দিয়ে মানে পাম্পিং হিসেবে কাজ করতেছে। তো এই ছবিটা যদি দেখি আমরা, এই ছবিটাতে যেটা বলা হচ্ছিল, যে আমরা আগেও বলেছিলাম যে একটা লেজার তখনই কাজ করবে যদি সেটা ডিজেনারেটলি
ডোপড সেমিকন্ডাক্টর, ডিজেনারেটলি ডোপড পিএন জাংশন হয়। জেনারেটলি ডিজেনারেটলি না হয়ে যদি তোমার নর্মাল জেনারেটলি বা ডোপড পিএন জাংশন হয়, তাহলে সেটা লেজার হিসেবে কাজ করবে না। কারণ একটা লেজার হিসেবে কাজ করতে গেলে আমাদের অবশ্যই পপুলেশন ইনভার্সন প্রয়োজন হবে, আর পপুলেশন ইনভার্সন প্রয়োজনের জন্য আমাদের ডিজেনারেটলি পিএন জাংশন প্রয়োজন হবে। পিএন জাংশন যদি ডিজেনারেটলি না হয়, ডিজেনারেটলি মানে কি, মানে হচ্ছে তোমার ফার্মি লেভেল এই কন্ডাকশন ব্যান্ডের উপরে থাকবে, ফার্মি লেভেল নরমালি থাকে কন্ডাকশন ব্যান্ডের নিচে। কিন্তু যদি এত বেশি পরিমাণে ডোপিং করা যেতে পারে, যদি ফার্মি লেভেল কন্ডাকশন ব্যান্ড উপরে থাকে, অনলি দেন পপুলেশন ইনভার্সন ইজ পসিবল। এবং তখন পপুলেশন ইনভার্সন পসিবল হলেই আমরা এখানে কি করতে হবে, লেজার হিসেবে কাজ করাতে পারবো। সো এটাতে কি সুবিধা আছে, স্পেস চার্জ লেয়ার SCL is very low, we not prevents electron from conduction band to diffuse to the conduction band of p side. There is a similar barrier preventing hole diffusion from p side to n side. আর এর শর্তটা হচ্ছে এরকম যে Fn এবং Fp এই দুটোর বিয়োগফল Eg তে অবশ্যই, কারণ হচ্ছে আগে আমরা Eg মানে কি জানতাম, জানতাম কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ডিফারেন্স, কিন্তু এখন Fen তো চলে আসছে কন্ডাকশন ব্যান্ডের উপরে। তাহলে আমরা বলতে পারি যে Fn - Fp equals to Eg, which has to be greater than Eg, মানে ইজি থেকে বড় হতে হবে। ইজি থেকে বড় হলেই তখনই সেটা লেজার ডায়োড হিসেবে কাজ করবে, কারণ তখনই সে ডিজেনারেটলি সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করতেছে। ওকে, আর পপুলেশন ইনভার্সন কাকে বলতেছি, পপুলেশন ইনভার্সন বলতেছি যে দিস ইজ আ রেজাল্ট অফ পপুলেশন ইনভার্সন ডিউ টু দ্য ডেনসিটি অফ স্টেট। আর ফর্মুলার এই যে জিনিসটা বলা হচ্ছে, দেখো ইসি আছে ইএফএন এর নিচে, তার মানে এইখানে কন্ডাকশন ব্যান্ড আছে আর এখানে কন্ডাকশন, এই দুটার মাঝে যে আছে এইটুকু কি, ইসি থেকে ইভি হলো ইজি। ইজি মানে কি, ইজি মানে হলো ব্যান্ড গ্যাপ। আর ব্যান্ড গ্যাপের উপর যদি ইএফএন থাকে তাহলে তোমার কি পপুলেশন ইনভার্সন সম্ভব হবে, এবং তখনই পপুলেশন ইনভার্সন ইজি হচ্ছে। তো কোনো একটা ফোটন যদি ব্যান্ড গ্যাপের থেকে বড় হয় কিন্তু আবার ইএফএন এবং ই স্পিড থেকে ছোট হতে হবে, তাহলে সে কি করবে, তার গেইন এনার্জি বাড়তে থাকবে, সর্বোচ্চ হতে পারবে ইএফএন - ইএফপি। ঠিক আছে, এবং যখন টি ইকুয়ালস টু 0 কেলভিন তখন হয়ে থাকে এরকম, আর টি ইকুয়ালস টু যখন টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় তখন এই গ্যাপটা ছোট হয়ে আসে, যার কারণে গেইনটাও এখানে আগে এসে চলে যায় এদিকে। তাহলে আমাদের বলতে পারি, আমাদের শর্তটা হচ্ছে এরকম যে যদি photon with energy greater than Eg but less than EFN - EFP causes simulated emission, photon with an energy greater than EFN - EFP are absorbed। এই দুটো হলো সামারি, যে একটা থ্রেশহোল্ড রিজন তৈরি করতে জন্য এই সামারিটা প্রয়োজন আমাদের সিমুলেটেড ইমিশন করার জন্য। ওকে, আর পাম্পিং কাকে বলতেছে, what is the impact of temperature increase in photon energy? The Fermi Dirac function spreads the energy distribution of electron from conduction band of EFN to whole band EFP in valence band. রেজাল্ট কি হয়ে থাকে, রিডাকশন অপটিক্যাল গেইনের রিডাকশন হয়ে থাকে। এটাকে কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে, হলো গিয়ে যে অপটিক্যাল গেইন ডিপেন্ডস আপন EFN - EFP which depends on applied voltage, in turn this depends upon the diode current। তার মানে হচ্ছে তুমি যদি এই সার্কিটটা দেখো, যে যদি তুমি টেম্পারেচার বাড়ায় দাও তাহলে যেটা হবে, টেম্পারেচার বাড়ায় দিলে বা টেম্পারেচারের চেঞ্জ আসলে কি করা যেতে পারে হলো অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা থাকে, যেমন ধরো টেম্পারেচার যখন বেড়ে যায় তখন পারমিটার ডিস্ট্রিবিউশন স্প্রেডস দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন অ্যাবভ ইএফএন এর উপরে নিয়ে যায় এবং হোল বিলো ইএফএন। ঠিক আছে, যার ফলে অপটিক্যাল গেইন কমে যায়। তো এটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে পারি, আমরা বাইরে থেকে এক্সটার্নাল কারেন্ট দিতে পারি, যেটা কিনা পাম্পিং এর মতো কাজ করে থাকে। An adequate forward bias is required to develop injection carriers across the junction to initiate a population inversion between energy EC and EV. তো এই যে বাইরে থেকে যে কারেন্ট দিচ্ছে সেটাকে বলতেছি ইনজেকশন পাম্পিং বা ফরওয়ার্ড ডায়োড কারেন্ট। তাহলে হোমো জাংশন লেজার ডায়োড তৈরি করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার হবে ফরওয়ার্ড কারেন্টের প্রয়োজন পড়বে। ফরওয়ার্ড কারেন্ট ছাড়া সে এই যে তোমার ডিজেনারেটিভ ডোপ সেমিকন্ডাক্টর তৈরি করতে পারবে না। এখন শুধু ফরওয়ার্ড কারেন্ট নরমাল না, অনেক পরিমাণ ফরওয়ার্ড কারেন্টের প্রয়োজন হবে। ঠিক আছে, এটা একটা অসুবিধা ডিজেনারেট হোমো জাংশন লেজার ডায়োডের ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য দেখো, খেয়াল করে দেখো, দিস ইজ এলইডি এন্ড অপটিক্যাল পাওয়ার, যেটা অনেক ছড়াই আছে, আর এটা হলো স্পন্টেনিয়াস ইমিশন। আর সিমুলেটেড ইমিশন দেখো একবারে একটা পিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, মাল্টিপল পিক আসতেছে। আমরা এটা জানি যে লেজারের ক্ষেত্রে কি থাকে, যে মাল্টিপল পিক থাকে, সেই পিক গুলো কি মুডের উপর ডিপেন্ড করে থাকে, কোন মুডের পিক নিচে টিএম কোন মুডের ক্ষেত্রে সিমুলেটেড ইমিশন আসতেছে। ওকে, আচ্ছা, ক্যাভিটি আর একটা দরকার, একটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ইনভার্সন, আর একটা হচ্ছে অপটিক্যাল ক্যাভিটি, যেটাকে আমরা বলছি লেজার অসিলেশন প্রয়োজন হয়ে থাকবে। A homo junction laser diode is one where PN junction usually use same direct band gap semiconductor material throughout the component. Same direct band gap material ইউজ করা হয় থাকে হোমো জাংশনের ক্ষেত্রে, যার কারণে কি হয়ে থাকে, the end of the crystal are clave, এবং এটার ক্ষেত্রে lambda is radiation that accelerates in the cavity is dependent on the length of the cavity. ল্যামডাটা হচ্ছে যে রেডিয়েশনটা এক্সিলারেট হচ্ছে in length of L cavity, only multiple of half lambda exists, মানে m into
ল্যামডা বাই টোয়াইস এন, যেখানে এন হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ দ্য সেমিকন্ডাক্টর, এই ল্যামডাটা হচ্ছে তোমার যেই ফ্রিকোয়েন্সি ফ্রি স্পেস ওয়েভলেন্থ, আর এমটা হচ্ছে কোন মুড, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কোন মুডটা সে করতেছে, আর এল হচ্ছে অপটিক্যাল ক্যাভিটিটার ডিসটেন্স, অপটিক্যাল যে ক্যাভিটি আছে সেই ক্যাভিটিটার ডিসটেন্সটা এল, এনটা হলো রিফ্লেকটিভ ইন্ডেক্স, ল্যামডা হচ্ছে তোমার ফ্রি স্পেস ওয়েভলেন্থ, আর এম হচ্ছে কত নাম্বার মুড, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোন নাম্বার মুডের কথা। ঠিক আছে, আর এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ল্যামডার সাপেক্ষে, তাহলে ল্যামডা স্কয়ার বাই 20, ডেরিভেটিভ করার কারণ হচ্ছে প্রত্যেক ল্যামডা মানে পার ওয়েভলেন্থে কতগুলা চেঞ্জ আসতেছে সেটা দেখানোর জন্য হলো ডেরিভেটিভ করতেছি আমরা। তো লেজার মুড আছে একটা, লেজার মুডটা দরকার নেই অত, আমরা লেজার আউটপুটে দেখবো। হেটেরো স্ট্রাকচার আছে আমাদের, হেটেরো স্ট্রাকচারটা আমরা পড়বো, কারণ হোমো স্ট্রাকচারের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে the threshold current density is too high, therefore restricted to operating at a very low temperature, যেহেতু কারেন্ট ডেন্সিটি অনেক হাই তাই অনেক কম টেম্পারেচারে সে কাজ করতে হবে। এটাকে অ্যাভয়েড করা যেতে পারে হেটেরো জাংশন লেজার দ্বারা। কি হবে, হেটেরো জাংশন যদি ইউজ করি তাহলে হবে threshold current is at usable level, requires an improvement to the rate of stimulated emission as well as efficiency of the optical cavity। তো দুইটা মেথডে ইমপ্রুভ করা যেতে পারে, একটা হলো ক্যারিয়ার কনফাইনমেন্ট আর একটা হলো গিয়ে photon confinement. Confine the injected electron and holes to a narrow region about the junction. This requires less current to establish the required consolidation of the electron for population inversion. তার মানে ক্যারিয়ার কনফাইনমেন্ট প্রয়োজন হয় থাকে পপুলেশন ইনভার্সনের জন্য। আরেকটা হচ্ছে কনস্ট্রাক্ট a dielectric waveguide around the optical gain region to increase the photon concentration and evaluate or elevate the probability of stimulated emission. মানে একটা ডাইইলেকট্রিক ওয়েভগাইড তৈরি করতে বলা হয়েছে অ্যারাউন্ড দ্য অপটিক্যাল গেইন রিজন, যাতে করে ফোটন কনসেন্ট্রেশন ইনক্রিজ করে যায়। দিস রিডিউসেস দ্য নাম্বার অফ ইলেকট্রন লস ট্রাভেলিং অফ দ্য ক্যাভিটি অ্যাক্সিস। মানে হচ্ছে যদি তুমি একটা ডাইইলেকট্রিক ওয়েভগাইড তৈরি করতে পারো তাহলে এই যে তোমার ইয়াটা আছে, এই যে অ্যারাউন্ড দ্য অ্যাক্সিসের মধ্যে দিয়ে যে চেঞ্জ আসছে সেই চেঞ্জটা কি করবে, খুব ইজিলি সে ক্যারিয়ার কনফাইনমেন্ট করতে পারবে। ওকে, তো আমার ক্যারিয়ার কনফাইনমেন্ট এবং ফোটন কনফাইনমেন্ট এই দুটো খুব জরুরি আমাদের হেটেরো থেকে হোমো স্ট্রাকচারে কনভার্ট করার জন্য। তো আমরা এটার একটা স্ট্রাকচার দেখবো, এখানে কতগুলো স্লাইড আছে এগুলো মিস যাবে, বেসিক্যালি আসলে এই স্লাইডটাই আসবে, এখান থেকে আমরা দেখবো। হ্যাঁ, তো 1 মিনিট একটু, হ্যাঁ 1 মিনিট একটু আসতেছি আমি। ওকে, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, এইটা একটা হোমো স্ট্রাকচার হেটেরো স্ট্রাকচার লেজার, যেমন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এনপিপি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে এখানে কি হবে, এই জায়গাটা একটা কনফাইনমেন্ট লেয়ার হবে, এই জায়গাটা কনফাইন মানে ইলেকট্রনটা শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে থাকবে গ্যালিয়াম আর্সেনাইড, এবং এখান থেকে কি হবে ইলেকট্রন জেনারেট হবে। যেমন এটার ব্যান্ড গ্যাপ হলো 2 ইলেকট্রন ভোল্ট, এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে ডেল ইসি একটা তৈরি হবে, একটা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট এইদিকে আছে, যেমন ধরো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এদিকে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, কিন্তু গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ ডিফারেন্ট, যার কারণে আবার আরেকটা জিনিস দেখা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড রিফ্লেকটিভ ইন্ডেক্স, গ্যালিয়াম আর্সেনাইড রিফ্লেকটিভ ইন্ডেক্স থেকে ছোট। তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে হায়ার ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল হ্যাভ এ লোয়ার রিফ্লেকটিভ ইন্ডেক্স, যেহেতু এটার ব্যান্ড গ্যাপ অনেক হাই তাই রিফ্লেকটিভ ইন্ডেক্স ছোট, আবার এটার ব্যান্ড গ্যাপ ছোট সুতরাং এর রিফ্লেকটিভ ইন্ডেক্স হাই। A double heterostructure diode has two junctions which is between the two different band gap semiconductors. Simplified energy band diagram under a large forward bias. Lasing recombination take place in the PN gallium arsenide layer, the active layer. তাহলে কি হচ্ছে, ফোটনের ডেনসিটি এই রিজনে, যে রিজনটাতে ক্যারিয়ার কনফাইনমেন্ট হচ্ছে সেই রিজনটাতে অনেক বেশি থাকে, যেটা এটাকে বলা হচ্ছে ল্যাটারাল অপটিক্যাল কনফাইনমেন্ট। তো এটার ব্যাখ্যাটাই এখানে দেওয়া হয়েছে, যেমন ধরো এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেমন ধরো double heterostructure devices with two junctions between the two different semiconductor with aluminum gallium arsenide with band gap of 2 electron volt or gallium arsenide with band gap 1.4 electron volt. The p gallium arsenide region has a thin layer and constitutes an active layer. Both p gallium arsenide and p aluminum gallium arsenide are heavily p probed and are generated with fm in the valence band. Okay, তাহলে ক্যারিয়ার কনফাইনমেন্টটা কিভাবে হচ্ছে দেখি আমরা।
ক্যারিয়ার কনফাইনমেন্টটা হচ্ছে তোমার when a sufficiently large forward bias is applied, conduction band of aluminum gallium arsenide moves from conduction band of PN gallium arsenide, which leads to a large injection of electrons in conduction band of N aluminum gallium arsenide. এই conduction band এ অনেক বেশি পরিমাণ ইলেকট্রন জমা হচ্ছে, ঠিক আছে? These electrons are confined to the conduction band of P gallium arsenide. P gallium arsenide এর conduction band এখানে যেহেতু ব্যারিয়ার অনেক ছোট, তুমি এখানে যদি পজিটিভ চার্জ দাও আর এখানে যদি চার্জ দেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে? পজিটিভ চার্জ এখানে জমা হচ্ছে, যেহেতু এদিকে অনেক বড় এদিকে অনেক ছোট, তাই সকল ইলেকট্রন গুলো এখানে জমা হচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে? যেহেতু এখানে ব্যারিয়ার অনেক বড় আর এখানে ব্যারিয়ার অনেক ছোট, যেহেতু রিফ্র্যাক্টিভ ইনডেক্স ছোট, তাই সকল ইলেকট্রন গুলো এখানে জমা হচ্ছে। জমা হয়ে আবার এদিকে যেতে পারতেছে না, কারণ এদিকে ব্যারিয়ার অনেক বড়, ঠিক আছে? These electrons are confined in the conduction band of P gallium arsenide since there is a barrier del EC between P gallium arsenide and P aluminum gallium arsenide. Since P gallium arsenide is thin layer and the concentration of the injected electron can be increased quickly even with a moderate increase of the forward current. This efficiently reduces the threshold current for population inversion or optical gain. তার মানে কি, অল্প একটু কারেন্ট দিলেই তোমার এদিকে ইলেকট্রন ভরে যাচ্ছে, আর এদিকে যেহেতু ব্যারিয়ার আছে, তুমি যদি কারেন্ট বাড়াও না কেন, এখান থেকে চাপ করে এদিকে যেতে পারতেছে না, তার কারণে সকল ইলেকট্রন এখানে জমা হচ্ছে। এটা আগে ছিল না, হোমো জাংশনের ক্ষেত্রে কি ছিল, দুদিকে সমান ছিল, সুতরাং এখানে যদি তুমি বাড়ায় দাও এদিক দিয়ে ইলেকট্রন ফ্লো করে যাচ্ছে। কারণ আমি এই অ্যাক্টিভ রিজনে কিন্তু ইলেকট্রন পাচ্ছি না। অ্যাক্টিভ রিজন ইলেকট্রন পাওয়ার জন্য যেটা করলাম, আমি এই দুটার মধ্যে রিফ্লেকটিভ ইনডেক্সটাকে চেঞ্জ করে দিলাম, এমন ভাবে চেঞ্জ করে দিলাম যাতে কি হচ্ছে, এখানে কি ক্যারিয়ার কনফাইনমেন্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে ক্যারিয়ার কনফাইনমেন্ট অফ ডিএইচ। ডিএইচ এর মধ্যে দিয়ে ক্যারিয়ার কনফাইনমেন্ট করতেছি। This efficiently reduces the population inversion and optical gain. Photon confinement বা একটা হচ্ছে ক্যারিয়ার কনফাইনমেন্ট, আর ফোটন কনফাইনমেন্ট কিভাবে করতেছি? Aluminum gallium arsenide has a lower reflective index than gallium arsenide. Note that a wider bandgap semiconductor generally has a lower reflective index. The change in the reflective index defines an optical dielectric waveguide that confines the photon to the active region to the optical cavity, thereby reduces photon losses and increases photon concentration. It increases the rate of simulated emission. তাহলে অনেকে বলতে পারে, স্যার এইদিকে তো ইলেকট্রন আসতেছে, ইলেকট্রন এদিকে চলে যেতে পারে। যাবে না, কারণ এখানে এটা রিফ্লেক্টিভ ইনডেক্স হায়ার, এটা লোয়ার, তার মানে এখান থেকে এদিকে যেতে হলে টিআইআর হতে হবে, সে ওটা রিফ্লেক্টেড হতে পারবে না, সে এইদিকেই থাকবে। ওই কারণে এটা ফোটন কনফাইনমেন্ট প্রয়োজন। আমার যদি রিফ্লেক্টিভ ইনডেক্স সেম থাকতো, তাহলে ইলেকট্রন কিছু এদিক দিয়ে চলেও যেতে পারতো, কিন্তু ইলেকট্রন এদিক দিয়ে যাবে না। এটাকে বলছি আমরা ফোটন কনফাইনমেন্ট, ঠিক আছে? তো এই দুটো সুবিধা আমরা পাচ্ছি, ক্যারিয়ার কনফাইনমেন্ট এবং ফোটন কনফাইনমেন্ট ডিএইচ। ওকে, তাহলে স্ট্রাকচার কি বলতেছে? টিপিক্যাল স্ট্রাকচার অফ ডাবল হেটেরোস্ট্রাকচার লেজার ডায়োড ইজ সিমিলার টু দ্য ডাবল হেটেরোস্ট্রাকচার অফ এলইডি। The doping layer epitaxially grows in the crystal substrate. It consists of first substrate layer N aluminum gallium arsenide, active layer P gallium arsenide, and then AP aluminum gallium arsenide. There is an additional layer P gallium arsenide, which is called as confining layer next to P aluminum gallium arsenide. That is অনেকটা তোমার স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি এখানে। The electrodes are attached to the gallium arsenide, rather aluminum gallium arsenide. This allows better contract and avoids shock junctions, which limits the current. P and N gallium arsenide provides carrier and optical confinement in the vertical direction. The active layer is P aluminum gallium arsenide, which means the lasing emission can be within the range of 870 to 900. কারণ aluminum gallium arsenide ওই রিজনেই থাকে। An important feature of laser is the strip diametry or strip contract of P gallium arsenide. যেমন দেখো এটা দেখো, এই যে এটা হলো অক্সাইড লেয়ার, এটা হলো গিয়ে P অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এটা কন্ট্রাক্টিং লেয়ার। তারপর হচ্ছে তারপরের লেয়ারটাই দেখো কি করছে, P অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড কনফাইনিং লেয়ার দেওয়া হয়েছে, তারপর হলো অ্যাক্টিভ লেয়ার, তারপর আরেকটা কনফাইনিং লেয়ার দেওয়া হয়েছে, এবং লাস্টে তোমার সাবস্ট্রেট হিসেবে গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করা হয়েছে। গ্যালিয়াম আর্সেনাইড অ্যাজ এ সাবস্ট্রেট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে তোমার একটা ডাবল হেটেরোস্ট্রাকচার স্ট্রিপ জিওমেট্রি একটা স্ট্রাকচার। তো যদি এই স্ট্রাকচারটা দেয় বলে ব্যাখ্যা করো, তাহলে তোমরা এইখান থেকে ব্যাখ্যা দিবে যে টিপিক্যাল স্ট্রাকচার কি রকম আছে, এই ব্যাখ্যাটা এখানে, এটা ছবিটা হলো এখানে। আর এইটাকে বলা হয় থাকে গেইন গাইডেড, এই ধরনের ছবিটাকে বলা থাকে গেইন গাইডেড। কেন? কারণ হচ্ছে তোমার the current density path through active region where J is greater than J Thevenin is shown in figure 8 defines active region where the lasing emission emerges. The width of the active region is defined by J from the strip contract. The optical gain is highest when the current density is highest. যখন current density highest তখন optical gain highest. Current density highest হলে optical gain highest হয়ে থাকে, এই জন্য এগুলো থেকে gain guided। আচ্ছা, দুটো অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে it reduces the contact area and reduces threshold current. Threshold currentটাকে রিডিউস করে থাকে, reduces emission area, makes light coupling to optical fiber much easier way তে gain guided বা step guided geometry ক্ষেত্রে সুবিধা, এই দুটো সুবিধা দেওয়া আছে।
ইমপ্রুভিং রিয়ার ইফেক্টেন্স সেটা দরকার নেই, মানে ইমপ্রুভ কিভাবে করা যেতে পারে। আর অপটিক্যাল কনফাইনমেন্টের ক্ষেত্রে আমরা তো বলছি ল্যাটারাল অপটিক্যাল কনফাইনমেন্ট একটা ক্যান ইনক্রিজ দ্য রেট অফ সিমুলেটেড ইমিশন। আর ইনক্রিজ করা যেতে পারে, আমরা জানি যে দুইটা ডিফারেন্ট রিফ্লেক্টিভ ইন্ডেক্স ম্যাটেরিয়াল দিয়ে কাজ করানো যেতে পারে। আরেক ধরনের স্ট্রাকচার আছে যেটাকে আমরা বলছি ইন্ডেক্স গাইডেড। যেমন ধরো এখানে ইন্ডেক্স দ্বারা গাইডেড হয়ে যাচ্ছে, আর হচ্ছে গেইন গাইডেড। গেইন গাইডেড কেন বলতেছি, কারণ হচ্ছে তুমি যদি অপটিক্যাল গেইন তখনই হাইয়েস্ট হবে যদি তোমার কারেন্ট ডেন্সিটি বাড়ায়, কারেন্ট ডেন্সিটি বাড়ালে গেইন বাড়বে, ওই জন্য এটাকে গেইন গাইডেড বলতেছি। আর এইখানে যেটা আসতেছে সেটাকে বলতেছি আমরা ইন্ডেক্স গাইডেড। রিফ্লেকটিভ ইন্ডেক্স যদি চেঞ্জ হয় তাহলে গেইন ইনক্রিজ হবে, কারেন্টের সাথে কোনো রিলেশন নেই এটা। ঠিক আছে, যে এটা হলো কি ইট ইজ কল্ড বারিড ডবল হেটেরোস্ট্রাকচার লেজার সিন্স দ্য অপটিক্যাল পাওয়ার ইজ কনফাইন্ড টু দ্য ওয়েভগাইড ডিফাইন্ড বাই দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স ভেরিয়েশন। মানে রিফ্লেকটিভ ইন্ডেক্স এর ভেরিয়েশন হলেই তোমার অপটিক্যাল পাওয়ার কনফাইন্ড হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স গাইডেড। যেখানে একটা বলা হয়েছে বারিড ডবল হেটেরোস্ট্রাকচার বলা হয়েছে, ইট বিহেভস অ্যাজ ডাইইলেকট্রিক ওয়েভগাইড এন্ড এনশিওরস ফোটন টু কনফাইন্ড ইন অপটিক্যাল গেইন রিজন। একটা অঙ্ক দেখবো আমরা যেখানে বলা হচ্ছে কনসিডার রিফ্লেকটিভ ইন্ডেক্স দেওয়া আছে, টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে এত, এস্টিমেট দ্য চেঞ্জ ইন ইমিটেড ওয়েভলেন্থ পার ডিগ্রি, চেঞ্জ ইন টেম্পারেচার ফর পিক রেডিয়েশন অফ 870। তো আমরা ফর্মুলাটা জানি, ফর্মুলাটা হচ্ছে n ল্যামডা m বাই টুয়াইস n, যেখানে n হলো গিয়ে রিফ্লেকটিভ ইন্ডেক্সের ফর্মুলা। এটাকে যদি t এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি যে টুয়াইস m বাই n l বা টুয়াইস l বাই dt বাই d রিফ্লেকটিভ ইন্ডেক্স। এখন দেওয়া আছে dt বাই dn হলো গিয়ে পার কেলভিনে এত রিফ্লেকটিভ ইন্ডেক্স চেঞ্জ আসতেছে, where we neglect the change in cavity length in the temperature, cavity length with the temperature মানে হলো টেম্পারেচারের সাপেক্ষে তার ক্যাভিটি লেন্থে কতটুকু চেঞ্জ আসতেছে, সেটা মানে হলো গিয়ে থার্মাল কোএফিসিয়েন্টের কোনো চেঞ্জ আসতেছে, সেটাকে আমরা ইগনোর করতেছি। করে আমরা দেখলাম যে পার ন্যানোমিটার চেঞ্জ আসতেছে যদি টেম্পারেচার চেঞ্জ আসে। হ্যাঁ, তখন এস্টিমেটেড চেঞ্জ ইন ইমিশন ওয়েভলেন্থ পার ডিগ্রি, পার ডিগ্রিতে কি পরিমাণ ইমিশন ওয়েভলেন্থ চেঞ্জ হবে যদি পিক রেডিয়েশন 870 ন্যানোমিটার হয়। এটা পরবর্তীতে ক্যালকুলেশনে বসায় আমরা এটা পেয়ে যাচ্ছি, যেমন ধরো 870 ডিটি বাই ডিএন দেওয়া আছে, তার মানে পার ন্যানোমিটার পার কেলভিনে 0.048 ন্যানোমিটার কি চেঞ্জ হচ্ছে, ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে, লেজার আউটপুট ওয়েভলেন্থ ভেরিয়েশন। আচ্ছা, আরেকটা আমরা দেখি এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার 60 মিলিওয়াটের একটা ইয়া দেওয়া আছে। এইটার এক্সাম্পল অবশ্য দেখার আগে আমাদের এইটা দেখে আসতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে লেজার এফিসিয়েন্সির অঙ্ক কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, আজকে এটুকু পর্যন্তই থাক। তাহলে আমরা একটু সামারি করি আজকে কি কি জিনিস দেখালাম আমি। এক নাম্বার হচ্ছে আমরা শুরু করছি হোমোজাংশন লেজার ডায়োড দিয়ে। হোমোজাংশন লেজার ডায়োড কিভাবে কাজ করে, হোমোজাংশন লেজার ডায়োডের বেসিক প্রিন্সিপাল গুলো কি কি, সেখানে আমরা দেখলাম যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমার হোমোজাংশন লেজার ডায়োড হতে গেলে সেটা ডিজেনারেটলি সেমিকন্ডাক্টর হতে হবে। ডিজেনারেটলি সেমিকন্ডাক্টর হলেই তখনই সেটা হোমোজাংশন লেজার ডায়োডের মধ্যে কাজ করতে পারবে, এবং যে ফোটনটা জেনারেট হবে সেই ফোটনটা অবশ্যই এনার্জি ব্যান্ড গ্যাপের থেকে বড় হতে হবে, দুটো ম্যাটেরিয়ালের এনার্জি ব্যান্ড গ্যাপের থেকে বড় হতে হবে, এবং সেটা ইসি ইএফএন মাইনাস ইএফসি মানে দুইটা ফার্মি লেভেলের থেকে মাঝামাঝি অবস্থানের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ সে কাজ করতে পারবে না। এক নাম্বার। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের টিপিক্যাল যে জিনিসগুলো দরকার হয়ে থাকে, একটা হলো পপুলেশন ইনভার্সন, আরেকটা হচ্ছে তোমার অপটিক্যাল ইন্ডেক্স বা ক্যাভিটি, অপটিক্যাল ক্যাভিটি এবং পপুলেশন ইনভার্সন। এন্ড অপটিক্যাল ক্যাভিটি তৈরি করতে গিয়ে দেখা যায় যে যেহেতু আমার অপটিক্যাল গেইনটা ডিপেন্ড করতেছে তোমার পপুলেশন ইনভার্সনের উপর, তাই অনেক বেশি পরিমাণ কারেন্টের প্রয়োজন হয় যাতে করে কি অপটিক্যাল গেইনটা কম থাকে এবং যাতে করে আমরা অপটিক্যাল গেইনটা পাওয়া যেতে পারে। এই জন্য হোমোজাংশনের একটা অসুবিধা হচ্ছে অনেক অনেক বেশি পরিমাণ থ্রেশহোল্ড কারেন্ট ডেন্সিটি প্রয়োজন হয়। ঠিক আছে, সেটা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা যাচ্ছি ডাবল হেটেরোস্ট্রাকচারে। ডাবল হেটেরোস্ট্রাকচারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে দুইটা, এক নম্বর সুবিধা হচ্ছে অপটিক্যাল কনফাইনমেন্ট বা ক্যারিয়ার কনফাইনমেন্ট, আরেকটা হচ্ছে তোমার ফোটন কনফাইনমেন্ট বা ফোটন কনফাইনমেন্ট। ঠিক আছে, ক্যারিয়ার কনফাইনমেন্ট কিভাবে করা যাচ্ছে যদি আমরা এনপিপি বা এনপিপি যদি চিন্তা করি, আমরা যদি ছবিটা একটু দেখি যে এনপিপি যদি একটা ডাবল হেটেরোস্ট্রাকচার চিন্তা করি, তাহলে এদিকে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এদিকে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, দুটার মাঝখানে যদি আমরা একটা কনফাইন্ড লেয়ার তৈরি করি তাহলে এই দিকে একটা ব্যারিয়ার হয়ে যায়, এখানে খাই, যার ফলে আমরা অল্প পরিমাণ কারেন্ট দিলে সমস্ত কারেন্ট এখানে ইলেকট্রন এখানে জমা হবে এবং অ্যাক্টিভ রিজন থেকে ইলেকট্রন কি ফোটন জেনারেট হওয়া শুরু করবে। আর এটা আমরা দ্বারা ক্যারিয়ার কনফাইনমেন্ট করতে পারছি। আর ফোটন কনফাইনমেন্ট কি হবে, এটা রিফ্লেকটিভ ইন্ডেক্স, এটা রিফ্লেকটিভ ইন্ডেক্স থেকে বড়, যার কারণে লাইট এদিক থেকে বের হতেও পারবে না, কারণ এটা রিফ্লেকটিভ ইন্ডেক্স বড়। তাই ঘনতর মাধ্যম থেকে হালকাতর মাধ্যমে যেতে হলে তাকে কি করতে হবে, টিআইআর করতে হবে, যেটা সে করবে না, না কারণে এখানে ফোটন কনফাইনমেন্টও থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি, ক্যারিয়ার কনফাইনমেন্ট এবং ফোটন কনফাইনমেন্ট, যার যে দুটা হোমোজাংশন লেজার ডায়োডের অসুবিধার মধ্যে ছিল। ঠিক আছে, এইভাবে আমরা ডাবল হেটেরোস্ট্রাকচার একটা লেজার ডায়োড তৈরি করতে পারি। এই ডাবল হেটেরোস্ট্রাকচার লেজার ডায়োড তৈরি করার ক্ষেত্রে আমরা দুই ধরনের পেয়েছি, একটা হলো ইন্ডেক্স গাইডেড আর একটা হলো গেইন গাইডেড।
গেইন গাইডেডকে অনেক সময় বাড়ির গেইন গাইডেডকে বলা থেকে স্ট্রিপ জিওমেট্রি। গেইন গাইডেড কেন বলতেছি, কারণ হচ্ছে এটার কারেন্ট বাড়ালে অপটিক্যাল গেইন বাড়ে, তার মানে কারেন্টের উপর রিলেশন আছে গেইনের, এই জন্য এটাকে গেইন গাইডেড বলা হয়ে থাকে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স গাইডেড। ইন্ডেক্স গাইডেড কেন বলা হচ্ছে, ইন্ডেক্স গাইডেড বলা হচ্ছে কারণ হচ্ছে এর স্ট্রাকচার যেটা আছে, এই স্ট্রাকচারে ইন্ডেক্স চেঞ্জ হলে, ইন্ডেক্সিং চেঞ্জ হলেই তার অপটিক্যাল গেইন বৃদ্ধি পায়, এই কারণে এই জন্যকে বলা হয়ে থাকে ইন্ডেক্স গাইডেড। ঠিক আছে, আমরা যদি ইন্ডেক্স গাইডের ছবিটা দেখি, এখানে আছে ইন্ডেক্স গাইডেড, এটা হলো ইন্ডেক্স গাইডেড, যেখানে অক্সিজেন এলিউশন আছে এবং দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, আর এখানে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম আর্সেনাইড অ্যাক্টিভ রিয়েজেন্ট। সো এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা থেকে বড়, যার কারণে এটা ইন্ডেক্স গাইডেড হয়ে গেছে। ঠিক আছে, আর ইন্ডেক্স গাইডেড এর ব্যাখ্যাটা আছে এখানে। আর গেইন গাইডেড বা তোমার স্ট্রিপ জিওমেট্রি যদি আমরা চিন্তা করি, তাহলে তার ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে, এই জন্য এটাকে গেইন গাইডেড বলা হয়ে থাকে। এবং কারেন্ট পাথ গেজ কি আসে পরীক্ষায়, যদি এগুলো আসে তাহলে এইভাবে অ্যান্সার করতে হবে। আর একটা অঙ্ক দেখলাম, আর নেক্সট এই অঙ্কটা আমরা এফিসিয়েন্সি পরবর্তী যখন শুরু করবো তখন দেখাবো। ওকে, ঠিক আছে, এইটুকু পর্যন্ত মোটামুটি আজকে থেকে। আমাদের লেজার হয়তো আরো 2-3টা ক্লাস লাগবে, তাহলে মোটামুটি তাহলে আমাদের লেজারটা শেষের দিকে আসবে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, স্টেডি স্টেট ইকুয়েশন কিভাবে করা যায়। কয়েকটা কনসেপ্ট সুন্দর এখানে আসছে। এক নাম্বার হচ্ছে তোমার ইন্ডেক্স গাইডেড বা গেইন গাইডেড লেজার নিয়ে যদি তুমি কাজ করো। একটা আমি বলছি যে টেম্পারেচারের চেঞ্জ আমরা ইগনোর করতেছি, যে টেম্পারেচার চেঞ্জ হলে অপটিক্যাল ক্যাভিটি বা অপটিক্যাল লেন্থের কোনো চেঞ্জ আসবে না, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা যেতে পারে যে টেম্পারেচার চেঞ্জ হলে অপটিক্যাল ক্যাভিটিটাও চেঞ্জ হয়ে যায়, বা ওয়েভ লেন্থের চেঞ্জেস টেম্পারেচারের সাথে অপটিক্যাল ক্যাভিটি। আমরা দেখছি এখানে অপটিক্যাল ক্যাভিটি চেঞ্জ উইথ দ্য ওয়েভ লেন্থের সাপেক্ষে কিভাবে চেঞ্জ আসতেছে, কিন্তু অপটিক্যাল ক্যাভিটি টেম্পারেচারের সাপেক্ষে কিভাবে চেঞ্জ আসছে সেই জিনিসটা এখানে খেয়াল করি না, বা আমরা অমিট করে গেছি। শুধুমাত্র এই কনসেপ্টের উপর বেস করে একটা কনফারেন্স পেপার জমা দিছে কিছুদিন আগেও, ওই যে IEEE এর কনফারেন্স ছিল সেখানে, যে বোথ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা যদি অপটিক্যাল ক্যাভিটিও চেঞ্জ করি এবং সাথে সাথে টেম্পারেচারও চেঞ্জ করি, এবং এটা কিন্তু প্লট করি, দেখা যাচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ করলেও অপটিক্যাল ক্যাভিটি চেঞ্জ অতটা বেশি হয় না উইথ কম্পেয়ারিং টু দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স। ম্যাটেরিয়াল হিসেবে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড নিয়ে কাজ করছিল। খুব কঠিন কাজ না, কিন্তু মানে কনসেপচুয়াল দিক থেকে ভালোই একটা কাজ, যার কারণে কনফারেন্সে পাবলিশ হয়েছে। এটা লেজার ডায়োড নিয়ে কাজ করা হয়েছিল, মোস্ট প্রবাবলি এটা কনসোলে কাজ করছিল যারা পাবলিশ করছে। তো তোমরা চাইলেও সার্চ করে দেখতে পারো যে তোমার অপটিক্যাল কনফাইনমেন্ট ডাবল হেড্রো স্ট্রাকচার বাড়ির বা ধরো ইন্ডেক্স গাইডিং লেজারের ক্ষেত্রে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। লেজার নিয়ে মোটামুটি ভালোই কাজ, কমসোলে বেশি কাজ হয় লেজারের। আসলে ম্যাথল্যাবের থেকে কমসোল লেজার একটা আছে, লেজার ডিজাইন। তো লেজার ডিজাইন কমসোল দিয়ে, লুমিনিক্যাল দিয়েও হয়, কিন্তু লুমিনিক্যালের চেয়ে কমসোল দিয়ে মেইনলি কাজটা করে। তো এইটুকু, আর কোনো কোয়েশ্চেন আছে? আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন? তোমরা কি আছো? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওদের অন্যান্য ক্লাস হচ্ছে? জি জি স্যার। স্যার, সব ক্লাসই হচ্ছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকে এটুকু পর্যন্তই থাক। আর হলো তোমার অ্যাটেন্ডেন্স এর লিংক ওটাই থাকবে, আমি অ্যাটেন্ডেন্স এর ইয়াটা দিয়ে দিচ্ছি। সো এটা ইউজ করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। তোমাদের IEEE মেম্বার কারা আছে এখানে? কেউ আছে? জি স্যার। জি স্যার। অনেকে আছে IEEE মেম্বার? তোমরা যে তোমাদের যে অ্যাক্সেস করতে পারো সেটা জানো তোমরা? স্যার IEEE পেপার অ্যাক্সেস করা যায় স্যার। না, IEEE না, অ্যাজ এ AUS স্টুডেন্ট, মানে আউট স্টুডেন্ট হিসেবে তো তোমরা VPN ইউজ করে লাইব্রেরি অ্যাক্সেস করতে পারো এবং সেখান থেকে যে বিভিন্ন পেপার নামাতে পারো IEEE, সেটা জানো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে। সো এনি পেপার একদম রিসেন্ট, কালকের যে পেপার সেই পেপারটাও তুমি নামাতে পারবা। যেটা নর্মালি আমরা তো যেটা করি সেটা হলো গিয়ে স্কাই হাব ইউজ করি, স্কাই হাব ইউজ করে নামানোর চেষ্টা করি, কিন্তু একদম রিসেন্ট পেপার কিন্তু স্কাই হাবে পাওয়া যায় না। তো রিসেন্ট পেপার তুমি শুধু IEEE না, এনি ভালো ভালো জানো, AIP, তারপর হলো তোমার OSA,
অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা যেটা, সেটার পেপার গুলো একদম রিসেন্ট পেপার নামা আছে। দিস ইজ এ গুড অ্যাডভান্টেজ, কারণ আগে ছিল না এটা। এক IEEE পেপার নামাতে গিয়ে অনেকখানে দৌড়াদৌড়ি করতে হতো, মানে রিসার্চ করবা কিন্তু পেপারই নামাতে পারবা না। সো এই জিনিসগুলা মানে ইনক্লুড করতেছে এখন। তো আগে যারা রিসার্চ করছে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত, কারণ আগে পেপার নামাইতে হতো, সেই পেপার পাওয়া যেত না। রিসেন্ট পেপার পেতে হলে সেটারে আবার নামাও, আরেকখানে যাও, আরেকখানে বলো। শুধু তাই না, তোমাদের তো টার্নিটিন এর অপশনও আছে। তোমরা যদি একটা কোনো রাইটিংস করো, সেটা টার্নিটিন দিয়ে তার প্লাগারিজমও চেক করতে পারো। অপশন আছে না তোমাদের টার্নিটিনে? স্যার টাইম অ্যাক্সেসটা আছে কিনা স্যার এখন শিওর না স্যার। আমরা স্টুডেন্টরা পাবো কিনা এখন। স্টুডেন্টরা মানে টার্নিটিনের অ্যাক্সেসটা যে কোনো একজন পেলেই হয়, সেই বাকি স্টুডেন্টদেরটা চেক করে দিতে পারে। এবং সকল স্টুডেন্টদের মনে হয় দেওয়া হয় নাই,